আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা ন্যারেশন নিয়ে যারা অনেক টেনশনে অনেক ডিপ্রেশনে আছো, ন্যারেশন কিচ্ছু বুঝো না, ন্যারেশন মাথায় ঢোকে না, এই ন্যারেশন নিয়ে তোমরা যারা টেনশনে আছো একটু টেনশন করতে হবে না প্লিজ। আমি তোমাদের কথা ভেবেই একদম বেসিক থেকে ক্লাসগুলো দিচ্ছি। আমার বিশ্বাস তুমি যদি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো, ইনশাআল্লাহ তোমার ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না, ন্যারেশন নিয়ে কোনো টেনশন থাকবে না, ন্যারেশন সম্পর্কে তোমার খুব ভালো একটা ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার এই লেকচার বুক থেকে, অর্থাৎ আমার সেকেন্ড পেপারের আমি যে ক্লাসগুলো নিচ্ছি আমার এই লেকচার বুক থেকে আমি ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশটা নিয়ে অনেক বেশি হতাশে আছো, ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার কিভাবে শুরু করবা, কিভাবে শেষ করবা, কিভাবে একটা গোছানোর প্রস্তুতি নিবা, এটা নিয়ে তুমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো, খুবই টেনশনে আছো। বাট আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, একটুও টেনশন করতে হবে না প্লিজ। তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমার এই বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে তোমার ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা পেপারই পড়ানো হবে। একদম প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে। জাস্ট তুমি ভর্তি হওয়ার পর আমার কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করবা, ঠিক মতো ক্লাসগুলো করবা। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, ইনশাআল্লাহ তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্বস এর পরিবর্তন এবং ইউজেস অফ লিঙ্কার্স অর জয়নিং ওয়ার্ডস। আমরা দেখব যে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের কিভাবে পরিবর্তন করতে হবে, কোন সেন্টেন্সে আমি কোন রিপোর্টিং ভার্বটা বসাবো, ইনভার্টেড কমা উঠে কি বসবে, কোন সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কি বসবে, অর্থাৎ কি লিঙ্কার্স বা জয়নিং ওয়ার্ডস বসবে, কোথায় দ্যাট বসবে, কোথায় ইফ বসবে, কোথায় টু বসবে নাকি নট টু বসবে, এইগুলো আমরা ডিটেলস দেখবো একটা একটা করে। কোনো টেনশন করতে হবে না, জাস্ট একদম পুরো ক্লাসটা করতে থাকো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। দেখো পয়েন্টটা খেয়াল করে দেখো, ডিরেক্ট স্পিচে ব্যবহৃত রিপোর্টিং ভার্বগুলো সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়। তারপর পয়েন্ট হচ্ছে, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব অংশের পরে কমা ব্যবহৃত হয়, তবে ইনডিরেক্ট স্পিচে সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী এই যে কমা এর পরিবর্তে একটা লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড ব্যবহৃত হয়। এই যে কমা উঠে কি লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড বসে সেগুলো আমরা দেখব। দেখো তাহলে টেবিল নাম্বার 5, টেবিল 5 এ আমরা দেখব কি কোন সেন্টেন্সে কি রিপোর্টিং ভার্ব বসে, কখন বসে, এবং ইনভার্টেড কমা উঠে কি লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড বসে সেগুলো আমরা দেখব। একদম পুরো মনোযোগ দিয়ে দেখো, একদম প্লিজ পুরো মনোযোগ দিয়ে দেখো, এই বক্সটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি আমরা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো এগুলো আমরা পরে একটা একটা করে দেখবো, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ আমরা এক্সাম্পল দেখবো, প্র্যাকটিস করব। সো টেনশন করতে হবে না, সবগুলো আমরা দেখবো। জাস্ট এইটা এখন বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বটা বসবে সেই টু অথবা টোল্ড, সেই টু অথবা টোল্ড। আচ্ছা, এবার এই যে কমা উঠে কি বসবে, কমা উঠে বসবে দ্যাট, মনে থাকবে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বসবে সেই টু অথবা টোল্ড, আর কমা উঠে কি বসবে, কমা উঠে বসবে দ্যাট, মনে থাকবে? কমা উঠে কি বসবে, দ্যাট বসবে। আচ্ছা, এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসবে, আস্কড, ইডি যুক্ত হবে, কিন্তু পাস্ট ফর্ম হবে, দেখছো আস্কের সাথে ইডি যুক্ত, আস্কড। এবার কমা উঠে কি বসবে, ইফ অথবা ওয়েদার। প্লিজ খুব ভালো করে খেয়াল করো, ইফ অথবা ওয়েদার আমরা দুইটাই মনে রাখবো। যদি শুধু ইফ ই আমরা মনে রাখি তাহলে এমন হতে পারে যে তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার ইফটা নাই, ওয়েদার দিয়ে দিয়েছে, তখন কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাবা যে আসলে ইফ তো এখানে নাই, ওয়েদার এসেছে, তাহলে কি অপশন ঠিক নাই একটাও, এরকম কনফিউশন তুমি পড়তে পারো। তাই আমরা দুইটাই মনে রাখবো, ইফ অথবা ওয়েদার। এবার দেখো ইফ বা ওয়েদার কখন বসবে, দেখো ইয়েস অর নো কোশ্চেন হলে। ইয়েস অর নো কোশ্চেন কি, ইয়েস অর নো কোশ্চেন হচ্ছে যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো কোশ্চেন শুরু হবে না, সেটাকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন, ঠিক আছে? সাপোজ আমি বললাম কি ডু ইউ ইট, এই যে প্রথমে ডু দিয়ে শুরু করেছি, ডু ইউ ইট, তুমি কি খাও, এই যে ডু দিয়ে শুরু করেছে, আগে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, এটা হলো ইয়েস অর নো কোশ্চেন। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, যে ডিড ইউ গো, ডিড দিয়ে শুরু করেছি, এর আগে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, এটা হলো কি ইয়েস অর নো কোশ্চেন। ওকে, আর এটা হলো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড থাকলে তা অপরিবর্তিত থাকে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়নি, তাহলে বুঝে নিব আমরা এটা ইয়েস অর নো কোশ্চেন আছে। এবং তাহলে কমা উঠে কি বসবে, ইফ অথবা ওয়েদার বসবে। ওকে,
আচ্ছা, তো ওয়েদার বানানটা একটু মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বানান অনেক সময় ভুল হতে পারে, তো তুমি ইফ বসিয়ে দিবা, কোনো সমস্যা নাই, তবে ওয়েদার বসবে, এটা যেন মনে থাকে। আচ্ছা, ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ করা বুঝায়, আদেশ করা বুঝায়, যদি আমি রিপোর্টের স্পিচটা দেখে বুঝতে পারি যেখানে আদেশ করা বোঝাচ্ছে, আদেশ করা বুঝালেই সেখানে বসবে অর্ডার। ওকে, ও আর ডি ই আর ইডি হবে, আর ইডি হবে, এখানে একটা ই বসবে, ঠিক আছে, এটা ই বসবে এখানে, আর ই ডি, অর্ডার্ড। ওকে, আদেশ করা বুঝালে বসবে অর্ডার্ড। আচ্ছা, আর যদি উপদেশ বুঝায়, উপদেশ দেওয়া, তাহলে উপদেশ দেওয়া বুঝালে অ্যাডভাইসড। বি কেয়ারফুল, এ ডি ভি আই এস ই ডি, দেয়ার অ্যাডভাইসড, মনে থাকবে, অ্যাডভাইসড। উপদেশ বুঝালে অ্যাডভাইসড। এবং অনুরোধ করা বুঝালে কি বসবে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড পাস্ট টেন্সে রাখতে হবে। আচ্ছা, তারপরে নিষেধ করা যদি বোঝায় তাহলে বসবে ফরবেইড, ফরবেইড। যদি দেখি রিপোর্টেড স্পিচের মধ্যে নিষেধ করা বোঝাচ্ছে তাহলে সেখানে আমরা বসিয়ে দিব রিপোর্টিং ভার্বটা ফরবেইড। এবং যদি দেখি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কিছুই বুঝতে পারছি না, তখন তুমি কোনো কিছু না বুঝালে টোল্ড বসিয়ে দিবা, টোল্ড। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে কমা উঠে কি বসবে, কমা উঠে কি বসবে, দেখো টু অথবা নট টু বসবে। এখানে কিন্তু আর দ্যাটও বসবে না, এখানে কিন্তু আর ইফ বা ওয়েদার এইসব কিচ্ছু বসবে না, এখানে কি বসবে টু অথবা নট টু বসবে কমা উঠে। না বোধক বাক্যের ক্ষেত্রে বসবে নট টু। আর যদি দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে তাহলে জাস্ট টু দিবা, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা এক্সাম্পল প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, তখন একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছো, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসবে কমা উঠে টু অথবা নট টু। ওকে, এবার আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে বসে উইশড অথবা প্রেইড অথবা বেইড। ওকে, উইশড অথবা প্রেইড অথবা বেইড। এখন উইশড কখন বসবে, প্রেইড কখন বসবে, বেইড কখন বসবে, আমরা যখন এই অপটেটিভ সেন্টেন্স দিয়ে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট প্র্যাকটিস করব আমরা, তখন কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো ইনশাআল্লাহ। এবং কমা উঠে কি বসবে, দ্যাট বসবে, কমা উঠে দ্যাট বসবে। তাহলে দ্যাট আমরা অলরেডি কয়টা পেয়েছি, দুইটা পেয়েছি। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট পেয়েছি, আর এখন পেয়েছি অপটেটিভ সেন্টেন্সে। এবার দেখবো লাস্ট সেন্টেন্সটা, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি দেখি আনন্দ বোঝাচ্ছে, রিপোর্টেড স্পিচ আমি আনন্দ বুঝতে পারছি, তাহলে হবে exclaimed with joy, exclaimed with joy, be careful, exclaimed with joy. ওকে, তারপর হচ্ছে যদি দুঃখ বুঝাই, দুঃখ বুঝালে exclaimed with sorrow অথবা exclaimed with grief, exclaimed with sorrow অথবা exclaimed with grief, দুইটাই মনে রাখবা। এইচএসসি তে তুমি প্যাসেজ ন্যারেশন করার সময় তুমি সরো বসিয়ে দাও, এক্সক্লেইম উইথ সরো, বাট এই যে গ্রিপ বসে এটাও তোমাকে মনে রাখতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। অপশনে সরো নাই, গ্রিফ আছে, এখন তুমি যদি গ্রিফ না জানো তাহলে কিভাবে ব্যবহার করবা, এই জন্য প্লিজ ভালো করে মনে রাখবা যা যা বলতেছি। ওকে, এবার এক্সক্লেইমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ কখন বসবে, যখন বিস্মিত হওয়া বোঝাবে তখন বসবে এক্সক্লেইমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, দুইটাই কিন্তু মনে রাখবা, এক্সক্লেইমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, দুইটা মনে রাখবা। এবং কমা উঠে কি বসবে, দ্যাট। তাহলে একটু সহজে মনে রাখো যে পাঁচটা সেন্টেন্সের মধ্যে কমার এখানে দ্যাট বসবে তিনটা সেন্টেন্সে। কয়টা সেন্টেন্সে বললাম, তিনটা সেন্টেন্সে। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে, দ্যাট বসে যায়। ওকে, আরেকটা হলো অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে যায়, আরেকটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট বসে যায়। তাহলে এই তিনটা সেন্টেন্সে কি বসে, দ্যাট বসে যায়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কি বসবে, ডাব্লিউএস ওয়ার্ডই বসে যাবে, ওখানে ইফ বা ওয়েদার আর কোনো প্রয়োজন নাই। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে বসে টু অথবা নট টু। যদি দেখি অ্যাফার্মেটিভ আছে তাহলে টু বসে যাবে এবং তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, এবং যদি দেখি নেগেটিভ আছে তাহলে বসবে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? এই টেবিলটা খুব ভালো করে মনে রাখবা, কারণ এইটা ভালো করে মনে রাখতে পারলে পরবর্তীতে আমরা যখন সেন্টেন্স দিয়ে যখন আমরা ন্যারেশন প্র্যাকটিস করব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তখন তোমার জন্য বুঝতে খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো,
কোনো টেনশন করতে হবে না, তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। তুমি যত দ্রুত যখনই আমার পেইড কোর্সে ভর্তি হবা তখন থেকেই তুমি ক্লাস পেয়ে যাবা, তখন থেকে তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।